হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আমার বউ পালিয়ে গেছে 5 বছর হলো। তার মামাতো ভাইয়ের সাথে সম্পূর্ণ সহযোগিতা ছিল আমার পরিবার আর আমার বউয়ের পরিবার, কারণ বিয়েটা কারো মতামতে হয়নি আর আমার বউ আমার থেকে 6 বছরের বড়, সেজন্য আমার পরিবার ও বিয়েটা মানে নাই। বিয়েটা হয়েছে একটা অঘটনভাবে, কিন্তু কালেমা পরে কবুল বলা হয়েছে, এইটা অস্বীকার করা আমার পক্ষে সম্ভব না। তখন কিছু বলতে পারিনি কারণ তখন নাবালক ছিলাম, আর এখন আমার বিয়ের বয়স হয়েছে, তাইলে আমার কবুল বলা বউ কই? তারে আমি ডিভোর্স দেইনি আর আমাকে ও সে ডিভোর্স দেয়নি। একটি সত্যি ঘটনা নিয়ে গল্পটি লেখা। আমার নাম সানি আহমেদ, বাসা নেত্রকোনা, মোহনগঞ্জ। বাবা ছোটবেলা মারা যায়, আমরা এক ভাই এক বোন। আব্বু মারা যাবার পর আমাদের সম্প্রতি নিয়ে বাড়িতে একটু ঝামেলা হয় চাচাদের সাথে। এই জন্য আমার আম্মুর মনে ভয় ছিল যে চাচারা যদি আমাদের কোনো ক্ষতি করে, তাই আম্মু আমাদের নিয়ে চলে আসে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানার গাউছিয়া ভুলতা হাই স্কুল অ্যান্ড কলেজ। আমাকে ক্লাস 8 ভর্তি করে দেয়। আমার মামা ও থাকতো গাউছিয়া মার্কেটে, ব্যবসা ছিল। আমাদের পাশের বাসায় থাকত একটি পরিবার, ওদের বাড়ি ছিল হবিগঞ্জ। ওনারা স্বামী স্ত্রী 2 জনে জব করতেন। ওনার 2টা মেয়ে, একজন লুবনা আরেকজন রূপা। রূপার বয়স আমার ছোট বোনের বয়সী, তাই ওরা সব সময় একসাথে খেলাধুলা করত। আর লুবনা মিওয়াপাড়া গভর্নমেন্ট কলেজ প্রথম বর্ষে লেখাপড়া করত। লুবনাকে আমি আপু ডাকতাম কারণ সে আমার বড়, কিন্তু লাম্বায় আমি ওর সমান সমান ছিলাম। আমার বোন আর ওর বোন যখন খেলা নিয়ে ঝগড়া করতে, আমরা ওদের ঝগড়া থামাতাম। তখন এমন একটা বয়স ছিল, আমি গেমস প্রতি আসক্ত ছিলাম। স্কুল থেকে বাসায় এসেই গেমস নিয়ে পড়ে থাকতাম। বেশিরভাগ সময় ছাদে বসে খেলতাম। তখন লুবনা ও দেখত আমি খেলতাম আর সে শিখার জন্য আগ্রহী ও ছিল। মাঝেমধ্যে আমাকে বলতো, সানি আমাকে দাও, আমি খেলি। একটু খেলেই দৌড় দিয়ে নিচে নেমে যেত, আবার একটু পর আসতো, আবার চলে যেত। প্রথমে বুঝতে পারিনি রাস্তায় কিছু ছেলে ছাদের দিকে তাকিয়ে লুবনাকে বিরক্ত করছিল। লুবনা এই বিষটা তার বাবাকে ও জানিয়েছে যে কলেজে যাবার সময় ছেলেগুলো তার সাথে কলেজে গেট পর্যন্ত যায়, অনেকবার নাকি ফোন নাম্বার ও চাইছে। এই সব নিয়ে তারা একটু ঝামেলা ও করছে ওই ছেলেদের সাথে। ওই ছেলেরা নাকি লুবনার বাবার কাছে টাকা ও চাইছে। ওরা নাকি অনেকবার লুবনার বাবাকে হুমকিও দিচ্ছে। তারপর থেকে লুবনা তেমন একটা ছাদে আসত না। তাদের এই সমস্যার জন্য 2018 সালে 5 মে আমার জীবনে অঘটন ঘটে গেলে। বিকাল বেলা আমি যখন গেমস খেলছিলাম, তখন লুবনা আমাকে ডাক দিয়ে বলে, সানি তোমার ফোন থেকে আমাকে একটা গেমস দাও শেয়ার দিয়ে। আমি বললাম ঠিক আছে, শেয়ার অন করেন। লুবনা শেয়ার অন করছে কিন্তু কানেক্টেড হয়নি, তাই আমি ওর রুমে গিয়ে ওর ফোনটা হাতে নিয়ে ওরে শিখাতে গেলাম। ঠিক সেই মুহূর্তে এলাকার কিছু ছেলেরা এসে আমাদের রুমের দরজা লাগিয়ে দিয়ে লোকজন নিয়ে এসে বলল, আমরা নাকি 2 জনে রুমে কাম করছি। লুবনার বাবা নাকি মেয়ে দিয়ে ব্যবসা করে। আমরা 2 জনে রুমে ভয়ে কান্না শুরু করে দিচ্ছি, কিন্তু রুমের দরজা খুলেনি। ভয়ে চিন্তায় পড়ে 2 জনেই ঘেমে গেছি। 3 মিনিট পর দরজা খুলছে। দরজা খুলেই 2 জন মুরব্বী লোক আর সাথে আমার আম্মু বাড়িওয়ালা সবাই ঢুকলো রুমে। ওনারা জিজ্ঞেস করছে, তোমরা এখানে কি করছিলা? আমি আর লুবনা কারো মুখ থেকে কথা বের হচ্ছে না। বাহির থেকে ছেলেরা বলতে লাগলো, দেখেন না আপনারা মেয়ের কাপড় ভিজা। তারপর ও জিজ্ঞেস করেন কি হয়েছে। আমার আম্মুকে বলল, আপনার ছেলে এই মেয়েকে নিয়ে এসব কতদিন ধরে চালাচ্ছে। আমার আম্মু ও চুপচাপ, কারণ সত্যিটা তো এখনও কেউ জানল না। আমাদেরকে আটকিয়ে রাখছে, বাহিরে বের হতে দিচ্ছে না। সবাই বলাবলি করতেছে, এই বয়সে এত কিছু, মেয়ের মা বাবা কই, মেয়েকে দিয়ে এসব করায়। কেউ মেয়ের বাবাকে খবর দেয় আর ওদেরকে আটকিয়ে রাখ, কাজী এনে ওদের বিয়ে পড়িয়ে দেয়। এসব শুনে আমরা সবার সামনে কান্না শুরু করেছি। একজন এসে আমাকে আমার গালে থাপ্পড় মারছে আর বলতে লাগলো, ধন কাটাইছে, বেশিদিন হয়নি আর এখনই এসব। একটু পর লুবনার বাবা আর ও আম্মু এসেছে। বাড়িওয়ালা কাছে জিজ্ঞেস করল, আমার মেয়ে বাসায় কি করে না করে, এইগুলা বাহিরের মানুষ কেমনে জানল? আর ওরা কেন আমার মেয়ের উপরে নজর রাখে? এই ছেলে আমাদের পাশের রুমে থাকে, এমন তো না যে এই ছেলে নতুন এসেছে, এর আগে ও অনেকবার এসেছে আমাদের রুমে। বাড়িওয়ালা কোনো জবাব দিল না, কারণ বাড়িওয়ালা এখানে জায়গা কিনে বাড়ি করছে, তাই এলাকায় লোকজনের উপরে কথা বলে না। এলাকায় সব পোলাপান একসাথে হয়ে বলাবলি করতে লাগলো, 2 জনকে বার করে দেন, পিটিয়ে নষ্টামিকে দূর করে দিব। এসব কথা শুনে আমার আম্মু, লুবনার বাবা, বাড়িওয়ালা সবাই একসাথে সিদ্ধান্ত নিল আমাদের বিয়ে দিবে। আর ওরা 3,000 টাকা দাবি করছে। বাড়িওয়ালা সেটাকে কমিয়ে 1,000 নিয়ে আসলো। রাতেই বিয়ে। আমার আম্মু 5,000 টাকা দিচ্ছে আর লুবনার আব্বু 5,000 টাকা দিচ্ছে। রাতে কাজী আনা হলো।
উপস্থিত সবার সামনে আমাদের বিয়ে। অনেকেই বলছে ছেলেটা ছোট, এখন ও বিয়ের বয়স হয়নি, তারা যেহেতু টাকা দিচ্ছে এটা মিটমাট করে দিলেই হয়, কিন্তু এলাকায় ছেলেরা সেটা মানে না। মূলত মেইন কারণ হলো ওরা লুবনাকে অনেকবার পেটানোর চেষ্টা করছে, আর কে জানি লুবনার বাবার কাছে বিষয়ের প্রস্তাব ও দিছিল, লুবনার বাবা না করে দিচ্ছে, সেই জন্য তারা এমন করতেছে। কোনো কিছুই কাজ হলো না, কাজী এনে ৫ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে কালিমা পড়িয়ে আমাদের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর সবাইকে মিষ্টি বিতরণ করছে বাড়িওয়ালা। রাত ১টা বেজে গেছে, বিয়ের কাজ শেষ, এখন সবাই চলে গেছে। আমি আমার রুমে চলে এসেছি, মা লুবনার বাবার সাথে কথা বলতেছে। আমি একটু একটু শুনছি যে ওরা বলতে লাগলো যে যা হয়েছে এখানে আমাদের আত্মীয় স্বজনরা কেউ জানে না, সময় মতো ডিভোর্স করিয়ে দিব, এখন যে যেভাবে আছে সেইভাবে থাকুক। পরের দিন আর রুম থেকে বার হইনি, সারাদিন রুমে। জীবনে এমন একটা ঝড় গেল কোনো দিন ভুলতে পারব না। জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছি, এমনি লুবনার চোখে চোখ পড়তেই লুবনা রুমে চলে গেল। এখন কেমন জানি একটা মায়া কাজ করছে। পরের দিন স্কুলে গেলাম, সবাই আমাকে নিয়ে মজা করতে লাগলো যে আমি নাকি নষ্টামি করে বিয়ে করছি। স্যাররা ও আমাকে নিয়ে কথা বলতে লাগলো, সবাই বলতে লাগলো বিয়ে করছো, এখন লেখাপড়া বাদ দিয়ে কামে লেগে পড়তে। এসব শুনে আমি বাসায় এসে মারে বললাম আমি এই স্কুলে যাব না। আম্মু বলল ২-৩ মাসের মধ্যে আমরা চলে যাব, দলিলগুলো হাতে আসলেই। এইদিকে আমি মনে মনে লুবনাকে খুঁজি, আগে কখনো এমনটা হয়নি, এখন কেন জানি এমন কিছু একটা মায়া কাজে লাগতে শুরু করল। স্কুল যাওয়া বন্ধ করে দিছি, রুমে সারাদিন শুয়ে বসে থাকি। এইভাবে ৫ দিন চলে গেল, কিন্তু লুবনাকে দেখছি না। লুবনার আব্বু এই মাসেই এই বাড়ি ছেড়ে চলে যাবে, এটা শুনে মনটা একটু খারাপ হয়ে গেল। মনে মনে লুবনাকে খুঁজতে লাগলাম, কিন্তু ওরে পাই না। মারে জিজ্ঞেস করলাম ওনারা কি এই বাসা ছেড়ে চলে যাবে? মা বলল হ্যাঁ, আমরা ও এর পরের মাসে বাড়ি চলে যাব। জিডি করা শেষ, এখন দলিলটা হাতে আসলেই হবে। আমি বললাম লুবনা আপু কি কলেজে যায় না? আমার কথা শুনে মা বলল লুবনা তো আরও ৩ দিন আগেই ওর মামতো ভাইয়ের সাথে চলে গেছে। কথাটা শুনে কেমন জানি একটা কষ্ট কাজ করল, মাকে সেটা বুঝতে দেইনি। বাহিরে দোকানে গেলে সবাই কথা শুনাই তো বলতো আইছে জামাই, কিন্তু বউ আরেকজনের সাথে চলে গেছে। সবার সব কথা শুনতে শুনতে এখন আর গায়ে লাগে না। এইদিকে লুবনার বাবা ওরা চলে গেছে, এখন এই বাসায় আমার ও দম বন্ধ হয়ে যায়। আম্মুকে বললাম, আম্মু বলল সামনের মাসে আমরা চলে যাব। মামা ও বলল ১ মাস পর চলে যেতে। আমার বিয়ের বয়স ১ মাস পার হয়ে গেছে। আমি একদিন যে কাজী আমাদের বিয়ে দিচ্ছে ওনার কাছে বিয়ের কাগজ চাইছি, উনি বলল ৫০০ টাকা জোগাড় করো, তারপর কাগজ নিয়ে যাও। আমি ৫০০ টাকা কই পাবো? আম্মুকে বললে তো আমাকে মায়ের দিবে, আর এখন স্কুলে ও যায় না, কেমনে কি করব? তাই আমি আমার 3টা গাইড বিক্রি করে দিছি ৪-৫০ টাকা। এই ৪-৫০ টাকা নিয়ে কাগজ আনতে গেছি, উনি ৪০০ টাকা রেখে আরও ৫০ টাকা আমাকে ফেরত দিচ্ছে। বউ চলে গেছে, আর কাগজ দিয়ে কি করব? তারপর ও স্মৃতি হিসেবে রেখে দিলাম। হ্যাঁ ঠিক আছে, আমি জামাকাপড় পরে আসছি, এখানেই পরো, আমি দেখব না। আরিশের কথায় হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না ওরা। কি হাস্যকর কথাবার্তা বলছে লোকটা, দেখার মতো অবশিষ্ট আছে কিছু? ওরার প্রশ্নে আরিশ কিঞ্চিত অবাক হল। তার হামিংবার্ডের মুখে কথা ফুটেছে। মুচকি হাসল আরিশ, কোনো জবাব দিল না। ওরা চুপ করে দাঁড়িয়ে রইল। এই প্রথম আরিশকে হাসতে দেখল সে। আরিশ ড্রেসিং টেবিলের উপরে রাখা একটা মলম নিয়ে ওরার দিকে এগোল। ওরা চুপচাপ দেখছে সব। নিজেকে কিছুটা শক্ত করে নিয়েছে সে। ঘৃণা করে কিংবা রাগ নিয়ে আরিশের সাথেই থাকতে হবে তাকে। সোলাইমান মল্লিক ওরাকে যতই ভালোবাসুক, বাবার মতো স্নেহ করুক, ওরা আর তাকে কষ্ট দিতে চায় না। তাছাড়া মায়ের উপর পূর্ণ ভরসা আছে তার। ছোট থেকে মাই তাকে আগলে রেখেছে। মা চাইলেই ওরাকে তার দাদার বাড়ি রেখে এসে নিজের মতো থাকতে পারত। ওরার দাদা বাড়ির সবাই খুব ভালোবাসে ওরাকে, কিন্তু রোকসানা সেটা করেননি। মেয়েকে সাথে নিয়েই বিয়ে করেছেন। আরিশের স্পর্শে নড়েচড়ে উঠল ওরা। গলার খত্তে মলম লাগিয়ে দিচ্ছে সে। ওরা অবাক হচ্ছে তার আচরণে। কি চায় আরিশ? রিমুভ দ্য টাওয়েল, হামিংবার্ড। কি? হকচকিয়ে গেল ওরা। আরিশ স্বাভাবিকভাবেই ফের বলল, বুকেও দাগ আছে, মলম লাগাব। দরকার নেই, আমি করে নেব। চুপ। ওরা চুপ করে যায়। আরিশের কথা না শুনলে যদি আবার রেগে যায়। ওরা ভয়ে লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। আরিশ ওরার বক্ষবিভাজনে মলম লাগিয়ে দেয়। শরীরের সব ক্ষতে মলম লাগানো শেষে বলে, ব্যথার ঔষধ আনিয়ে দিচ্ছি, ব্রেকফাস্ট করে খেয়ে নাও।
আর তোমার বন্ধুকে কল করে বলে দিও তোমার জন্য টেনশন করার দরকার নেই। ইউ আর উইথ ইয়োর হাজব্যান্ড। আর হ্যাঁ, আমি বাসায় থাকতে যেন কখনো তার কল না আসে। গট ইট বেবি? ওরা মাথা নাড়ে কেবল। গুড গার্ল। পোশাক পরে নাও এখন। এভাবে আর থেকো না। ইফ আই চেঞ্জ মাই মাইন্ড ইউ ওন্ট বি এবল টু হ্যান্ডেল ইটকে। শুকনো ধোক গিলল ওরা। আর এক মুহূর্ত দাঁড়াল না। জামাকাপড় নিয়ে সোজা ওয়াশরুমের দিকে দৌড় দিল। আরিশ ওর কান দেখে হাসল একটু। পরক্ষণেই অবাক হল। সে হাসছে। মানে একটা মেয়ের জন্য হাসছে। মেয়েটা তার স্ত্রী বলেই কি এমন অনুভব হচ্ছে? কিন্তু কি লাভ? সবকিছু পাওয়ার পরেও তো সেই অন্য কারো সাথে চলে যায় এরা। আরিশের চোয়াল শক্ত হয়ে এলো। না, ওরার সাথে বেশি ভালো ব্যবহার করার দরকার নেই। নেহাত বয়সে এত ছোট বলেই এতটুকু যত্ন করল। কিন্তু এরপর তাও করা যাবে না। মহা ভুল করে ফেলেছে আজ। মলম কিনে দিয়েছে এটাই ঠিক আছে, লাগিয়ে দেওয়ার কি দরকার ছিল? সকাল সকাল কলিং বেলের শব্দে কিছুটা অবাক হলেন রোকসানা। মাত্রই তো সোলাইমান অফিসে গেলেন, নয়নাও স্কুলে গিয়েছে। তাহলে এই সময় কে এলো বাসায়? হাতের কাজ রেখে দরজা খুলে দিতে এগোলেন তিনি। তোমরা এত সকালবেলা? ভেতরে এসো। রিম্বি, রনি ও আকাশ এসেছে। ওরা সবাই ওরার বন্ধু। রোকসানা মল্লিকের পেছন পেছন বাসার ভিতরে প্রবেশ করল সবাই। রিম্বি বলল, আন্টি ওরা কোথায়? আসলে কদিন ধরে ওর সাথে যোগাযোগ করতে পারছি না। রনি কাল কল দিল, কিন্তু কোনো কথা না বলেই কল কেটে দিয়েছিল ওরা। পরে আর কল ঢোকেনি, ফোন অফ। রোকসানা কিছুটা অপ্রস্তুত হলেন। আরিশ এত তাড়াহুড়ো করে বিয়েটা করল, কাউকে বলতেও পারেনি ওরা। ওয়ালাইকুমুসসালাম। ওরার বিয়ে হয়ে গেছে রিম্ভি। শ্বশুর বাড়ি আছে, স্বাভাবিকভাবেই ব্যস্ত এখন। না, এটা হতে পারে না। আচমকা আকাশের এমন আচরণে অবাক হলেন রোকসানা মল্লিক। রিম্ভি আকাশের হাত ধরে কিছু একটা ইশারা করল। রনি বলল, কি আর করবি আকাশ? আমাদের বন্ধু সত্যি বিয়ে করে নিয়েছে। তাও না বলেই। রোকসানা বললেন, সময় সুযোগ ছিল না বলেই তোমাদের ইনভাইট করতে পারেনি ওরা। প্লিজ কিছু মনে করো না। তোমরা বসো, আমি নাস্তা নিয়ে আসছি। না আন্টি, আমরা খেয়ে এসেছি। ওরার খোঁজ নিতে এলাম শুধু। এখন উঠছি। তিনজনই বসা থেকে উঠে দাঁড়াল। ঠিক আছে, আবার এসো একসময়। রিম্বি হেসে বলল, জি আন্টি। ওরা চলে যাওয়ার পর দরজা আটকে নিজের কাজে এগোলেন রোকসানা। আকাশ, কন্ট্রোল ইয়োরসেলফ। হোয়াট আর ইউ ডুইং? আরেকটু হলেই একটা সিন ক্রিয়েট হতো। রনি বেশ জোরেই বলল আকাশকে। আকাশ চুপ হয়ে গেছে। রাস্তায় হাঁটছে তিনজন। রিম্বি আকাশের কাঁধে হাত রেখে বলল, আকাশ, কথা বল প্লিজ। দেখ, ওরাকে তো তুই কখনো নিজের মনের কথা বলতেই পারিসনি। ও বেচারির তো দোষ নেই। দীর্ঘশ্বাস ছাড়ল আকাশ। ক্লান্ত গলায় বলল, আমি তো ওরাকে দোষারোপ করিনি রিম্ভি। দোষ আমার ভাগ্যের। জন্মের পর মা ছেড়ে চলে গিয়েছে, আজ ভালোবাসার মানুষকেও হারালাম। বাবা ঠিকই বলে রে, আম গুড ফর নাথিং। এমন কিছু না আকাশ। নিজেকে শান্ত কর। রনি আকাশকে জড়িয়ে ধরল। রিম্ভি বলে, আচ্ছা, এভাবে হুট করে বিয়ে হলো কেন? তাও চুপচাপ। সাধারণভাবে বিয়ে হলে ওরা আমাদের বলতো, অবশ্যই বলতো। ওরা কি আদৌ নিজের ইচ্ছেতে বিয়ে করেছে? রিম্ভির কথাগুলো আকাশের মস্তিষ্কের ভেতর আন্দোলিত হতে লাগল। রিম্ভি ভুল কিছু বলেনি। রনিকে ছেড়ে দিয়ে আকাশ বলল, ঠিক বলেছিস তুই। বিশ্বাস কর, ওরা যদি এই বিয়েতে খুশি না হয়, আমি ওরাকে ওখান থেকে নিয়ে আসব। রিম্ভি ও রনি চমকাল আকাশের কথায়। ছেলেটা এখন কতটা দুঃসাহসী হয়ে উঠেছে, অথচ এতদিন মুখ ফুটে ভালোবাসি কথাটাও বলতে পারেনি। আগে গিয়ে দেখতে